যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বড় ধাক্কা খেতে যাচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের ৬০টি দেশ। জোরপূর্বক শ্রমের অভিযোগে দেশগুলোর আমদানি পণ্যের ওপর ১০ থেকে সর্বোচ্চ ১২.৫% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি বা ইউএসটিআর এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের সেকশন ৩০১-এর আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসন জানিয়েছে, তদন্তে দেখা গেছে এই ৬০টি দেশ জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে দিয়ে মার্কিন শ্রমিকদের জন্য এক অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করেছে। প্রস্তাব অনুযায়ী যেসব দেশে জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে আংশিক বা পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে তাদের পণ্যের ওপর ১০% এবং যেসব দেশে কোনো নিষেধাজ্ঞাই নেই তাদের উপর ১২.৫% অতিরিক্ত শুল্ক চাপানো হবে। এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপান। বিষয়টি নিয়ে আরও কথা বলবো। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। মোহাম্মদ হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে। আপনার কাছে একটু জানতে চাই যে ৬০ দেশের পণ্যে ১২.৫% পর্যন্ত বাড়তি শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের। শুল্ক বাড়লে মার্কিন ক্রেতারা বাংলাদেশি পণ্য কম কিনবে কিনা, এরকম কোনো আশঙ্কা রয়েছে কিনা, কি মনে করছেন? হলো যে এই যে শুল্ক বাড়ার যে প্রস্তাবটা করা হয়েছে, যে ইস্যুকে কেন্দ্র করে যে মানে জোরপূর্বক শ্রম, এইটাকে আমি একেবারেই প্রত্যাখ্যান করতে চাই বিনীতভাবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করব যে এই ধরনের বাংলাদেশে কোথায় এই ধরনের আচরণ, জোরপূর্বক শ্রম আছে, এই বিষয়টাকে মানে আইডেন্টিফাই করে আমাদেরকে অবহিত করার জন্য আমি অনুরোধ করব। আমরা বিজেএমই এবং সরকার, আমরা এই ব্যাপারে ইভেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, শ্রম মন্ত্রণালয়, আমরা সবাই মিলেই এই ধরনের কোনো কিছু যদি থেকে থাকে সেটার বিরুদ্ধে কঠোর অবস্থান আমরাও নিব। কিন্তু আমরা একেবারে দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, যুক্তরাষ্ট্রের এই ধরনের অভিযোগ মোটেই সঠিক নয়। এটা একটা অজুহাত দাঁড় করিয়ে এই ধরনের একটা ট্যারিফ ইম্পোজ করার পায়তারা ছাড়া আর কিছুই নয়। এবং ডেফিনেটলি এই ক্ষেত্রে যে ৭টা দেশের কথা বলা হচ্ছে, সেই ৭টা দেশের উপরে যদি কোথাও 10%, কোথাও 12.5% নতুন করে ট্যারিফ ইম্পোজ হয়, তাহলে ডেফিনেটলি সেখানে কিছুটা আমরা ক্ষতিগ্রস্ত হবই, এটা বলার অপেক্ষা রাখি না। তবে তবে এই ৭টা দেশের মধ্যে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলি বা সবাই যদি থেকে থাকে, তাহলে হয়তো খুব একটা ইফেক্টিভ হবে না, কারণ তাহলে সবার জন্যই সমান। সেই ক্ষেত্রে সেই বিষয়টাও দেখা দরকার। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ওই জায়গাটা দেখতে চাই যে কোথায় বাংলাদেশে জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদন করা হয়, এই জায়গাটা আমরা দেখতে চাই। আমরা এই জায়গায় এইটার বিরুদ্ধে কঠোর অবস্থান আমাদের ব্যক্ত করছি। জনাব মোহাম্মদ হাতেম, যদি শুল্ক বাড়ে তাহলে রপ্তানিতে একটি বড় ধাক্কা সম্ভাবনা রয়েছে। আসলে কোন ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আপনি কি মনে করছেন? না, ডেফিনেটলি সেখানে যদি শুল্ক বাড়ে, তাহলে আপনি এমনিতেই দেখছেন গত প্রায় ১.৫ বছর যাবতই কন্টিনিউয়াসলি আমাদের এক্সপোর্ট ডিক্লাইন করতেছে, এবং গত এই বছরের প্রথম ৮ মাস কন্টিনিউয়াসলি মানে ডিক্লাইন করেছে। তো এইটা আলটিমেটলি আরো এই ডিক্লাইন চলতে থাকবে, এবং বাইরেরা সেই ক্ষেত্রে শঙ্কিত হওয়ার কারণেই মূলত তারা রপ্তানি আদেশ সেভাবে প্লেস করেনি বাংলাদেশে, যার ফলে যে আমাদের এক্সপোর্টটা কমেছে। তো এটা আরো কমবে, সেই ক্ষেত্রে তাহলে এক্সপোর্ট কমে যাবে। জি, এমনকি আমরা কিন্তু বাড়তি করের চাপে থাকি। যদি আরো শুল্ক বাড়ানো হয় তাহলে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারবো কিনা, কি মনে করছেন? এমনিতেই আমরা প্রতিযোগিতা বাজারে টিকে থাকতে পারছি না। এরপরে এখানে আবার 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 শুনছি যে বিদ্যুতের দাম বাড়বে। এর আগে গ্যাসের দাম বেড়েছে, গ্যাস নাই, পর্যাপ্ত ফুয়েল নাই। এই সমস্ত কিছু মিলেই কিন্তু আমরা কিন্তু এমনি একটা খারাপ পজিশনে আছি। উৎপাদন ব্যাহত হচ্ছে, নানাভাবে আমাদের উৎপাদন কমে গেছে, অর্ডার প্লেসিং কমে গেছে, প্রফিট মার্জিন নাই, সেখানে লস দিয়ে ফ্যাক্টরিগুলি রান করছে। তো এই ইত্যাদি এইভাবে কন্টিনিউয়াসলি যখন চলছে, সেখানে আবার দেশীয়ভাবে আমাদেরকে নানার উপর মানে মরার উপর খাড়ার গা হিসাবে এনবিআর যখন আমাদের কাছ থেকে এই লসের পরেও যখন ট্যাক্স নিচ্ছে, সেলের উপর ট্যাক্স নিচ্ছে, তার মানে ওইটা কিন্তু আমার পুঁজি থেকে
পুঁজি থেকে মাইনাস হয়ে যাচ্ছে, এবং এটা আলটিমেটলি গিয়ে ব্যাংকই কিন্তু আমাদের একটা শর্টফল তৈরি হচ্ছে। আর এরপরে গিয়ে ব্যাংক আমাদের সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেবে, ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দিচ্ছে। এই কিন্তু আলটিমেটলি রেজাল্ট হবে। জি, জনাব মোহাম্মদ হাতেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আছেন সহকর্মী লিটন মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? কৌরি, আপনাকে ধন্যবাদ। আলোচিত শিশু রামিসা হত্যা মামলায় আজ আসামিপক্ষের আত্মপক্ষের যে শুনানি, সেই শুনানিটি অনুষ্ঠিত হয়েছে অল্প কিছুক্ষণ আগেই। এই শুনানিতে এই মামলার মূল ঘাতক অর্থাৎ সোহেল রানা প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরবর্তীতে কিন্তু নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে অনুকম্পা চেয়ে ক্ষমা প্রার্থনা করেন, এবং এতে করে আসলে এই যে মামলা, এই মামলায় তার যে দায়, তার যে দোষ, এই যে অভিযোগ, সেটি কিন্তু একরকম প্রমাণিত হয়েছে, এমনটি দাবি করছেন রাষ্ট্রনিযুক্ত প্রধান পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। তিনি অল্প কিছুক্ষণ আগে আমাদের যে গণমাধ্যম কর্মীরা রয়েছিলাম সেখানে কথা বলেছেন, এবং সেখানে তিনি বেশ কিছু বিষয় তুলে ধরেছেন যে এই যে মামলায় আত্মপক্ষ শুনানির শুরুতে আজ আদালতে বিচারক মামলার যে মূল অভিযোগ সেগুলো এবং সাক্ষীদের দেয়া যে সাক্ষ্যের যে বিশ্লেষণ সেটি পুরো পড়ে শোনান, এবং এরপর সেখানে অভিযোগগুলো যে তাদের বিরুদ্ধে আনা হয়েছে সেটি যে প্রমাণিত হয়েছে এই বিষয়গুলো দুই আসামির কাছে তুলে ধরেন, এবং তুলে ধরে আদালত সবশেষে জানতে চান এই যে অভিযোগ তিনটি রয়েছে, ধর্ষণ পরবর্তী হত্যা এবং হত্যা করার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে যে কার্যক্রম, অর্থাৎ লাশকে মরদেহকে টুকরো টুকরো করা, সেই সকল বিষয়গুলো যে অভিযোগ সেটি প্রমাণিত হয়েছে। তারা এই দোষ স্বীকার করছেন কি করেন না, সেই প্রশ্নের উত্তরে প্রথমে আসামি সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করলেও পরবর্তীতে তার একটি ছেলে রয়েছে, সেই ছেলের অজুহাতে অনুকম্পা চেয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন, যেটি আসলে একরকম এই মামলায় সে যে দোষী সেটি তিনি মেনে নিয়েছেন, আইনের পরিভাষায় এমনটি বলা যায়। তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী ছিলেন তার স্ত্রী আসামি স্বপ্না খাতুন। তিনি তার সমস্ত দোষ অস্বীকার করেন এবং নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচারের স্বার্থে তাকে আসলে এই মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। এর পরপরই কিন্তু আদালত এই যে আজকের আত্মপক্ষ আসামিপক্ষের যে কার্যক্রম সেটি মুলতবি ঘোষণা করেন, এবং আগামীকাল এই মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানির দিন ধার্য করেন, এবং সে অনুযায়ী আগামীকাল এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের শুনানি অনুষ্ঠিত হবে। কৌরি। লিটন, ধন্যবাদ আপনাকে। চীনা বাংলাদেশ যৌথ উদ্যোগে নারীর জন্য 5টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং করা হবে। এজন্য প্রথমে 6 থেকে 10টি উপজেলার একটি করে ইউনিয়নে এই কার্যক্রম চালু হচ্ছে। সফল হলে সারা দেশে স্ক্রিনিং করা হবে। সরকার উদ্যোগ নিয়েছে যাতে স্বাস্থ্য সুবিধা তৃণমূলে ভালোভাবে পৌঁছে। 492টি উপজেলায় সরকারি হাসপাতালকে 50 শয্যা থেকে 101 শয্যার হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে গণপূর্ত বিভাগ আজ থেকে কাজ শুরু করছে। এছাড়া খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও কুমিল্লায় শিশু হাসপাতাল নির্মাণ করা হবে। প্রত্যেকটিতে বিশেষায়িত আইসিইউ থাকবে। 6 মাসের কাজ শেষে প্রধানমন্ত্রী এই হাসপাতাল উদ্বোধন করবেন। চায়না বাংলাদেশ যৌথ উদ্যোগে মেনলি চাইনিজ অর্থায়নে আমরা 5টি হাসপাতাল, এক একটা হাসপাতাল 1000 বেডের হবে। বাংলাদেশের 5টি বৃহৎ শহরে বা শহর সংলগ্ন কোনো উন্মুক্ত স্থানে শুধু মহিলাদের জন্য 5টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। ওসমান হাদি হত্যা নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বাংলাদেশ সরকারের কোনো মাথা ব্যথা নেই, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয় সরকারের পররাষ্ট্র নীতির ধারাবাহিক সফলতা। খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শামা ওবায়েদ আরও জানান, প্রধানমন্ত্রী কোন দেশ দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।
ধরা পড়েছে ভারতে, তাদেরকে ফেরত এনে এখানে বিচার বাস্তবায়ন করতে হবে, দ্রুত করতে হবে। সেই বিষয়ে কিন্তু আমরা সচেষ্ট আছি। এখন আরেকজন একটা ইলেকশন হয়েছে আরেকটা দেশে, পাশের দেশে, সেখানে যিনি হেরে গেছেন তিনি বলছেন ওনাদের সরকারকে উদ্দেশ্য করে, সেটা নিয়ে এখানে বাংলাদেশে আমার কমেন্ট করা উচিত হবে বলে আমি মনে করি। বেনাপোল সীমান্তে পুশিনের চেষ্টা করা 12 জনকে শূন্য রেখা থেকে সরিয়ে নিয়েছে বিএসএফ। এর আগে যশোরের বেনাপোল সীমান্তের শূন্যরেখায় 3 দিন ধরে আটকে ছিলেন বিএসএফের ঠেলে পাঠানো নারী ও শিশুসহ 12 জন। এ নিয়ে মঙ্গলবার বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান ছাড়াই তা শেষ হয়। সীমান্তে বিজিবি বিএসএফ মুখোমুখি অবস্থানে থাকায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। ভারতের জয়ন্ত্রীপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা রবিবার রাত 10টা থেকে 12 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। এ সময় বিজিবি তাদের প্রবেশে বাধা দেয়, এতে পিছু হটে বিএসএফ। খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাপছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া বাজারে আগুনে একটি রেস্তোরাঁ সহ 2টি দোকান পুড়ে গেছে। বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান বাজারের একটি গ্যাস ও জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় 15 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এমন ধারণা করা হলেও প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। নতুন সরকারের 9,30,000 কোটি টাকার প্রথম বাজেটে আলাদা বরাদ্দ চায় খুলনাবাসী। দক্ষিণাঞ্চলের মৃত শিল্পকে আবারও পুনরুজ্জীবিত করতে আলাদা নীতি সহায়তার দাবিও তাদের। উদ্যোক্তা ও বিশ্লেষকরা মনে করেন খুলনার বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো গেলে কেবল দক্ষিণাঞ্চলের জনপদই নয়, বরং লাভবান হবে পুরো দেশের অর্থনীতি। দিনের আলো ফোটার আগে কারখানার সাইরেনের শব্দে একসময় ঘুম ভাঙত খুলনাবাসীর। সেই শহরে এখন কেবলই শুনশান নীরবতা। রূপসা থেকে দৌলতপুর মাইলের পর মাইল বিস্তৃত শিল্পাঞ্চল এখন যেন কেবলই এক বিরান ভূমি। পিপলস, ক্রিসেন্ট, প্লাটিনাম কিংবা নিউজপ্রিন্ট এই নামগুলো এখন সোনালী অতীত। গেল 1 দশকে এ শিল্পনগরী রূপ নিয়েছে অনেকটা পোড়া বাড়িতে। উদ্যোক্তারা বলছেন শিল্প কারখানা চালুর আশ্বাস থাকলেও তার বাস্তবায়ন নেই। এবার এই অবস্থার পরিবর্তন চায় খুলনাবাসী। আসছে বাজেটে খুলনা শিল্পাঞ্চলের প্রাণ ফেরাতে তাই আলাদা দৃষ্টির দাবি তাদের। দীর্ঘদিন ধরে দেখছি যে এই খুলনা অঞ্চলে যে পাট কলগুলা অবহেলিত পড়ে আছে। এটা একটি বিভাগীয় শহর, এখানে একটা এয়ারপোর্ট থাকবে। অনেক আগে থেকেও এর নির্মাণ শুরু হলেও আজ অবধি এর কোনো অস্তিত্ব বা দেখতে পাচ্ছি না আমরা। খুলনা অঞ্চলের অনেক সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই সম্ভাবনাগুলো আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। সেটা আমরা প্রত্যাশা করতে চাই সামগ্রিকভাবে একটা উন্নয়ন পরিকল্পনার আওতায় নিয়ে আসার জন্য যেটা প্রয়োজন সেই প্রত্যাশাই আমরা করতে চাই। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তহবিলের পাশাপাশি বন্ধ মিল কারখানা চালু করতে বাজেটে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। আমরা 21টা দাবি করেছি, তার মধ্যে যে 3টি দাবি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি সেটা হচ্ছে উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে এমব্যাঙ্কমেন্ট বা বাঁধ যেটা আছে সেই বাঁধটা যেন সাস্টেনেবল হয়। অর্থনীতি বিশ্লেষকদের মতে সমুদ্র ও স্থলবন্দরের সুবিধা ঘেরা খুলনা অঞ্চলের বাণিজ্যের প্রাণ ফেরাতে গেলে কেবল দক্ষিণাঞ্চল নয়, তার হাওয়া লাগবে পুরো দেশের অর্থনীতিতে। এডিপিতে খুলনার জন্য বরাদ্দ বৃদ্ধি করে খুলনায় নতুন শিল্প ও কলকারখানা স্থাপন করা এবং এক্ষেত্রে খুলনার যে লোকাল প্রোডাক্টগুলি সেই প্রোডাক্টগুলির উপরে বেশি এমফাসিস প্রোভাইড করা। নতুন সরকারের 9,30,000 কোটি টাকার রেকর্ড বাজেটে খুলনা অঞ্চলের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ বরাদ্দ থাকবে, এমনটাই প্রত্যাশা দক্ষিণাঞ্চলবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।